ন্যাচুরোপ্যাথি এবং আকুপ্রেশার এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি গবেষণা করেছেন। সেই সাথে ভক্তদের বা সাধারণ মানুষের যদি যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে বা মানে মানে দুরারোগ্য যদি কোনো কোনো ইস্যু থাকে, স্বাস্থ্য সম্পর্কিত কোনো ব্যাধি থাকে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন। এবং সেই সাথে উনি বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদ পত্রিকায়, ম্যাগাজিনে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ লিখে আসছেন। এমনকি আমাদের চৈতন্য সন্দেশ ও ব্যাক টু গড হেড ম্যাগাজিনে, বিশেষত চৈতন্য সন্দেশ নিউজ পেপারে উনি নিয়মিত আর্টিকেল লিখছেন। প্রায় 4-5 মাস ধরে প্রভু বিভিন্ন আর্টিকেল লিখেছেন স্বাস্থ্য সম্পর্কিত। হরে কৃষ্ণ। তো আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনারেবল স্পিকার হিজ গ্রেস ব্রজেন্দ্র নন্দন প্রভুকে। প্রভু আমাদের এটা খুব ছোট্ট একটা গ্রুপ। আমি ব্রজেন্দ্র প্রভু, সো দিস ইজ ভেরি স্মল গ্রুপ, just only told for 15 devotees join here, so they are very happy that you have joined, and you are going to teach about the Ayurvedic self-healing system. So they are very happy, enthusiastic, so please inspire them more and more by giving your wisdom about this. Hare Krishna. Yeah, Hare Krishna. So Prabhuji, over to you. You can start now. Okay. Hare Krishna. So I would like to thank all the devotees for their enthusiasm in learning this science, and also I would like to thank His Grace Rajeshwar Gauranga Prabhu for organizing this. আমি সমস্ত ভক্তদের উৎসাহ দেখে অনুপ্রাণিত হচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে এই আয়ুর্বেদ সম্পর্কে জানার জন্য আপনারা উৎসাহ বোধ করছেন সেজন্য। এবং সেই সাথে উনি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এই ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য। হ্যাঁ, yes bro. Yes. So what actually motivated me to start these seminars and classes on self-healing is that I have seen that many people generally they are suffering with a lot of diseases, and then they're getting into so many medical complications in hospitals. But then actually many of these things could have been avoided if we had just made some small changes to our daily routines and diet and lifestyle. So I felt that yes Prabhu, you can translate. অনেক ভক্ত বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত জটিলতায় ভুগছেন এবং এটা আমাকে অনুপ্রাণিত করেছে। তো ওনারা কি বলছে? Yes Prabhu, so could you please repeat the last sentence? Just one sentence by sentence, that would be better to translate. Okay, sure Prabhu. Yeah, so what motivated me to do these seminars and classes on self-healing is that I see that many people are suffering with so many health problems, chronic health problems for many years, and then sometimes they get hospitalized and they have so many medical complications. হ্যাঁ, তো অনেক ভক্ত আছে যারা অনেক বছর ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত জটিলতায় ভুগছেন, এমনকি ওনাদেরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে। তো এই বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে কি আয়ুর্বেদ সেলফ হিলিং সিস্টেম সম্পর্কে কিছু স্টাডি করার জন্য এবং সেই সাথে সেমিনার দেওয়ার জন্য। Okay, so then I saw that many of these problems can actually be prevented or minimized if we just make some small changes to our daily routines and diet, which is described in Ayurveda. তো এই সমস্ত জটিলতাগুলো খুব সহজেই কাটানো যায় যদি আমরা রুটিন মাফিক চলি এবং আমাদের যে খাদ্যাভ্যাস সেটা যদি চেঞ্জ করি আয়ুর্বেদ অনুসারে, তাহলে এই সমস্ত জটিলতা থেকে আমরা রক্ষা পেতে পারি। So I will explain this with an analogy. Sorry, Prabhu? Now I will explain this my point with an analogy.
ইয়েস, তো এই বিষয়টি আমি একটি উপমা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করব। So whenever we buy any device, when we buy a laptop or a mobile, we always get a user manual from the manufacturer about how to use the laptop or how to use the mobile phone. আমরা যখন কোনো মোবাইল বা ল্যাপটপ কিনি তখন মোবাইল বা ল্যাপটপের সাথে একটা ম্যানুয়াল দেওয়া হয়, তো ওই ম্যানুয়ালে লেখা থাকে যে কিভাবে আমরা এই ডিভাইসগুলো ইউজ করতে পারি। So similarly, Lord Krishna has given us this body. So he has also given us a manual with instructions about how to take care of this body. তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শরীর দিয়েছেন এবং সে সাথে কিভাবে আমরা এই শরীরটিকে ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত ম্যানুয়ালও প্রদান করেছেন। So this manual is in the form of Vedic scriptures such as Ayurveda. এবং এই ম্যানুয়ালটি হচ্ছে বৈদিক শাস্ত্র, যেমন আয়ুর্বেদ। So now just like when we are using the laptop or mobile, if we do not follow the instructions given in the manual and operate the device in a wrong way, the device may get spoiled. তো আমরা যদি ম্যানুয়ালের দিক নির্দেশনা অনুসরণ না করি তখন হয় কি যে ওই সমস্ত ডিভাইসগুলো হয়তো খারাপ হয়ে যেতে পারে। So similarly, when we don't follow what is mentioned in the scriptures by the Lord, then similarly our body also gets diseases. তো আয়ুর্বেদ শাস্ত্র বা যে শাস্ত্রে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে ভগবান কর্তৃক, তো সেগুলো যদি আমরা অনুসরণ না করি, ঠিকভাবে অনুসরণ না করি, তাহলে আমাদের স্বাস্থ্য হানি হতে পারে। So today, so in these classes, we will learn what are those things which are concepts which are given in those scriptures, so that we can take better care of our health and perform better devotional service. তো আজকের এই ক্লাসে শাস্ত্রে এই বিষয়ে কি কি বলা হয়েছে, কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা শেয়ার করব, আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত জটিলতাগুলো আমরা ফেস না করি, সম্মুখীন না হয়। So this এবং ভক্তিমূলক সেবা যাতে আমরা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারি, সেজন্য আমরা এটা নিয়ে ব্যাখ্যা করব। Okay, so now when we talk about self-healing, this concept of self-healing sounds very interesting. সেলফ হিলিং সিস্টেম মানে আপনার শরীর আপনা আপনি ভাবে বিভিন্ন রোগ সারাতে পারে, এই সিস্টেমটা কি বলেছেন? What do you say? I said this concept of self-healing sounds very interesting. হ্যাঁ, এই সিস্টেমটা, এই সেলফ হিলিং সিস্টেমটা খুব ইন্টারেস্টিং। Okay, so here actually it is we are not healing ourselves. It is actually the body our Lord Krishna has given us this body which is capable of healing itself. হ্যাঁ, পরমেশ্বর ভগবান আমাদেরকে এই শরীরটি দিয়েছেন যে এটা এমন নয় যে কিছুকে আমরা রোগ ব্যাধি আরোগ্য লাভের জন্য চেষ্টা করব, না সেরকম নয়। ভগবান আমাদেরকে এই শরীর দিয়েছেন এবং এই শরীরই আপনা আপনি এই সমস্ত রোগগুলো সারাতে পারে। So it is actually the Lord who is doing the healing for us through the body. We are not healing ourselves actually. তো আমরা আমাদের শরীরের আরোগ্য যে সমস্ত স্বাস্থ্য সমস্যা আছে সেগুলো আরোগ্য বিধান করতে পারে না। প্রকৃতপক্ষে যেহেতু ভগবানই এই শরীর দিয়েছেন, তাহলে ভগবানই এই সমস্যাগুলো নিরসন করতে পারেন। So we just need to allow the body to heal itself without putting any obstacles in the way. Sorry, Prabhu. No, what I'm saying is that so since the body is capable of healing itself, we should just allow the body to heal itself without putting obstacles in the way of the body. হ্যাঁ, তো শরীরের মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই আমরা শরীরকে ব্যবহার করতে পারি, যাতে করে আপনা আপনি ভাবে শরীরের যে সমস্ত সমস্যাগুলো আছে, শারীরিক সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে। Okay, so I will give some examples how the body is able to heal itself.
Could you please repeat? I'm sorry Yeah, if some I will just technical give, issues. I will now give some examples of how the body is able to heal itself. আমি এই সম্পর্কিত কিছু উদাহরণ দেব যে কিভাবে শরীর আপনা আপনি এই সমস্ত আহ রোগগুলো সারাতে পারে। So, for example, when we fall down and get hurt, we get a wound, then the wound heals itself in a few days. তো যেমন ধরুন আমরা যদি কোনো আঘাত পাই তো সেই আঘাতটা কিন্তু আপনা আপনি কিছুদিন পরে সেরে যায়। কোনো ক্ষত যদি হয় আমাদের শরীরে সেই ক্ষতটাও আপনা আপনি সেরে উঠতে পারে। Also, when we get a fracture, then we put a plaster, but then inside the bone heals automatically. আমরা যখন কোনো ফ্র্যাকচার হয় মানে হাড়টা ভেঙে যায় তখন সেই বোনগুলো সেগুলো আপনা আপনি যে হাড় যেগুলো ভেঙে যায় সেই হাড়গুলো আপনা আপনি জোড়া লেগে যেতে পারে। প্লাস্টার দেওয়ার পরে নিচ থেকেই সেগুলো জোড়া লেগে যেতে পারে। Okay, so now if the body is capable of healing itself, now we may wonder why we are suffering from chronic diseases for so many years, and sometimes we get those diseases become serious also. তো যদি শরীর যদি আপনা আপনি আরোগ্য লাভ করতে মানে শরীরের যে সমস্যাগুলো সেগুলো যদি আপনা আপনি ভালো হয়ে যেতে পারে তো তাহলে কেন আমরা বছরের পর বছর ধরে এরকম জটিল দুরারোগ্য ব্যাধিতে ভুগছি অনেক সময়। Okay, so now so for this we will try to understand why disease actually happens. তো এইজন্য আমরা এখন আলোচনা করব যে কেন রোগ ব্যাধি হয়। So when we are eating food, generally the food gets digested in our digestive system, and then the nutritious part of the food gets absorbed by the body, and the undigested food is thrown out through the stools. তো যখন আমরা কোনো কিছু খাই তো তখন সেগুলোর কিছু অংশ জঠরাগ্নির মাধ্যমে হজম হয়, আবার যেগুলো হজম হয় না সেগুলো মল আকারে বেরিয়ে আসে। So sometimes when the food is not properly yes, so sometimes when the food is not properly digested, it is only half digested, then that half digested food will get converted into toxins. আচ্ছা, তো যখন আমরা যে খাবারগুলো খাই তো সেগুলো যদি পরিপূর্ণভাবে হজম না হয়, যদি হাফ মানে অর্ধেক যদি হজম হয় তাহলে সেগুলো বাকি অর্ধেক যেগুলো হজম হয়নি ভালোভাবে সেগুলো টক্সিক বা বিষ আকারে জমা হয় শরীরের মধ্যে। And then those toxins will get absorbed into the bloodstream by the intestines. তো সেই বিষাক্ত দ্রব্যগুলা ইন্টেস্টাইন মানে হচ্ছে কি নাড়িভুঁড়ির মাধ্যমে সেগুলো রক্তের সঙ্গে মিশে যায়। So then these toxins get into the blood and then they spread all over the body. এবং সেই বিষাক্ত দ্রব্যগুলো যখন রক্তের সঙ্গে মিশে যায় সেটা আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে, সারা শরীরে ছড়িয়ে পড়ে। And then when these toxins get deposited in various parts of the body, they create various diseases. জমা হয় না, হ্যাঁ, এবং সেই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো যখন শরীরে বিভিন্ন অংশে জমা হয় তো সেই জমা হওয়া বিষাক্ত দ্রব্য থেকেই বিভিন্ন রোগের উৎপত্তি হয়। So for example, if the toxins go and get deposited in the kidney, then we may get kidney stones or urinary infection or kidney problems, any other kidney problem. তো যখন এই সমস্ত বিষাক্ত দ্রব্য যদি কিডনিতে জমা হয় তো তখন কিডনি জনিত যে সমস্ত সমস্যাগুলো হয় বা ডিড ইউ সে urinary infection? Urinary infection. So মূত্রথলিতেও বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি হয় এই সমস্ত বিষাক্ত দ্রব্যের জমা হওয়ার কারণে কিডনিতে। And if the toxins go and get deposited in the liver or gallbladder, then we will get gallbladder stones or jaundice or so many other liver diseases. তো এই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো যদি লিভারে জমা হয় তখন
আমরা লিভার বা গল ব্লাডার জনিত যে সমস্ত রোগগুলো হয়, রোগগুলো সেই সমস্ত লিভার বা গল ব্লাডার জনিত বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। পাথর পাথর ডিড ইউ সি স্টোন উইল বি देयर? Yeah, gallbladder stone. গলব্লাডার স্টোন, ওকে। তো গলব্লাডার স্টোন হতে পারে, জন্ডিস হতে পারে। So and if the same toxins go and get deposited in the skin, then we get skin rashes and skin allergies. এবং সেই একই বিষাক্ত দ্রব্য যদি চামড়াতে জমা হয় তখন সেই চামড়াতে কিছু র্যাশ মানে কিছু ঘাটা জাতীয় র্যাশ, গুটি গুটি এরকম অ্যালার্জি জাতীয় কিছু সৃষ্টি হতে পারে। If the same toxins go and get deposited in the lungs, then we will get respiratory diseases like asthma or respiratory allergies. তো এবং সেই একই বিষাক্ত দ্রব্য যদি ফুসফুসে জমা হয় তখন আমাদের ফুসফুস অ্যালার্জি, অ্যাজমা এই ধরনের রোগ হতে পারে। And if those toxins go and get deposited in the heart, then we will get heart blocks and heart attacks and various heart diseases. এবং সেই একই বিষাক্ত দ্রব্য যদি হার্টে জমা হয় তখন আমাদের হার্ট ব্লক বা অন্যান্য হৃদরোগ জাতীয় সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। So depending on where these toxins are getting deposited, we will get diseases in different parts of the body. তো এই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো ঠিক আমাদের শরীরে কোন কোন অংশে গিয়ে জমা হচ্ছে সেটার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে সেই অংশে। So, and in modern medicine, they will call all these diseases by different names. এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত চিকিৎসা রোগগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, বিভিন্ন নাম দেয় ওরা। But the root cause of all these problems is actually the same. কিন্তু এই সমস্ত রোগ ব্যাধিগুলোর মূল উৎস কিন্তু একই। Okay. So these toxins, they are known as ama in Ayurveda, AMA, ama. তো এই বিষাক্ত দ্রব্যটিকে আয়ুর্বেদ শাস্ত্র মতে নামকরণ করা হয়েছে আম হিসেবে, মানে এটার নাম হচ্ছে আম। So whenever these toxins get deposited in the body, so the body's self-healing mechanism, the body automatically tries to heal itself by cleaning and throwing out these toxins. কি যখন শরীরে বিষটা যখন হয় তখন সেটা অটোমেটিক্যালি নিজেই বাইরে বের করে দিতে পারে। ও I mean আচ্ছা, could you please repeat again this sentence? Could you please repeat this sentence? Yes. So whenever these toxins get deposited, the body's self-healing mechanism tries to clean up the toxins and throw them out. তো যখন এই বিষাক্ত দ্রব্যগুলো জমা হয় তখন আমাদের শরীরের যে সেলফ হিলিং সিস্টেম, যে আপনি আরোগ্য লাভ করার যে একটা সিস্টেম আছে, তো সেই সিস্টেমটা এই বিষাক্ত দ্রব্যগুলোকে বের করে দেওয়ার একটা প্রবণতা থাকে। But then when we are eating food every day, when there is some problem with the digestion every day, then new toxins will keep getting added to the system, to the body. হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা প্রতিদিন যখন খাবার গ্রহণ করি তখন এই একই বদহজম যদি হতেই থাকে তখন নতুন নতুন বিষাক্ত দ্রব্য আমাদের শরীরে জমা হয় এবং সিস্টেমটাকে ক্ষতিগ্রস্ত করে। So even though the body is cleaning up the toxins, we are unknowingly introducing new toxins because of some digestive problems. তো যদিও আমাদের সেলফ হিলিং সিস্টেম এটাকে অনেক অংশে বের করে দেয়, কিন্তু আমাদের এই বদহজমের কারণে নতুন নতুন আবার বিষাক্ত দ্রব্য জমা হচ্ছে অজান্তে। So the first thing today what we are going to learn is what things we can do to improve our digestion so that there will be lesser toxins in the body. তো যে প্রথম যে ব্যাপারটি আমরা আজকে আলোচনা করব যে আমরা কিভাবে এই বদহজমের সমস্যাটি আমরা সমাধান করতে পারি যাতে করে আমাদের যে বিষাক্ত দ্রব্য যে জমা হয় সেটাকে আমরা কমিয়ে আনতে পারি আমাদের শরীরে। And when there are lesser toxins in the body, then it will be easier for the self-healing system to clean up those toxins. হ্যাঁ, যদি বিষাক্ত দ্রব্যগুলো কম হয়
তো আমাদের যে সেলফ হিলিং সিস্টেম আছে শরীরে, সেই সেলফ হিলিং সিস্টেমের জন্য সেই টক্সিন গুলো বের করে দেওয়া সহজতর হয়। So first we will look at some changes we can make in our diet and daily routines. তো এই ক্ষেত্রে যে আমাদের যে দৈনন্দিন রুটিন আছে এবং খাদ্যাভ্যাস আছে এই বিষয়ের উপর আমি আলোচনা করব। So for the first one very important thing is that we should not take food or prasadam late in the night. তো প্রথম যে বিষয়টি হচ্ছে যে আমাদের কখনোই মধ্যরাতে বা বেশি রাত করে প্রসাদ খাওয়া উচিত নয়। Because the digestion depends on the sun. The sun demigod governs the digestion in our body. কেননা আমাদের শরীরে যে হজম প্রক্রিয়া সেটি পরিচালনা করেন সূর্য দেবতা। So when the sun goes down after sunset, the digestion in the body becomes very weak. তো যখন সূর্য দেবতা অদৃশ্য হয়ে যায়, আমাদের অদৃশ্য হয়ে যায়, দৃশ্যমান আমরা দেখি না, সূর্য দেবতা অস্ত যায়, সূর্য যখন অস্ত যায় তখন আমাদের এই হজম প্রক্রিয়াটাও দুর্বল হয়ে পড়ে। So after sunset, if we eat heavy dinner, then most of that food will get converted into toxin. তো সূর্যাস্তের পর যদি আমরা খাবার গ্রহণ করি তখন অধিকাংশ খাবার থেকেই এই সমস্ত বিষাক্ত দ্রব্য নিঃসরণ হতে পারে। Because the night time is the time when the body focuses maximum on self-healing and cleaning the toxins. তো আসলে রাতে বেশিরভাগ সময়ে মানে রাতে এই টক্সিনটাকে ক্লিনিং করার জন্য আমাদের সেলফ হিলিং সিস্টেম কাজ করে। So that is the reason whichever disease we have, generally in the morning when we wake up, that disease, we feel better because the self-healing system has done its job. তো এই জন্য আমাদের যখন কোনো অসুস্থতা থাকে আমরা কিন্তু সকালের দিকে বেশি ভালো অনুভব করি। কেন? কারণ রাত্রিতে আমাদের যে বডি সেলফ হিলিং সিস্টেম আছে তো সেটি অনেকটাই এই টক্সিন গুলোকে বের করে দেয়। So if we eat heavy food in the night, then the body will be busy in digestion and it will not be able to do the self-healing properly in the night. তো যদি আমরা রাতে যদি খাবার গ্রহণ করি তাহলে হজম প্রক্রিয়া তো আমরা যদি রাতে খাবার গ্রহণ করি তখন হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হয় না এবং and what else you said? হজম করতে সে ব্যস্ত থাকে সেলফ হিলিং। হজম করতে যদি আমরা রাতে খাবার খাই তখন সেটি হজম করতেই ব্যস্ত থাকে, তখন আর সেলফ হিলিং ব্যাপারটা যে আপনি যে আরোগ্য লাভ করবে সেটা আর হয়ে ওঠে না। Okay, so it is difficult for the body to do both healing and digestion at the same time. তো শরীরের পক্ষে যে একইভাবে হিলিং করা বা নিরাময় করা আবার হজম করা এই দুটো ব্যাপার একসাথে পরিচালনা করা একটু কঠিন হয়ে পড়ে। So if we are having lot of chronic diseases, then we should make the digestion as easy as possible so that the body can focus more on self healing. তো যখন আমাদের কোনো মারাত্মক কোনো অসুস্থতা হয়, আমরা যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি তো তখন আমাদের কি বলছি এটা I'm sorry, I cannot concentrate properly, that's why sometimes missing. No problem. So I can repeat, no problem. So Okay. So the body cannot do both healing and digestion at the same time. That you translated. Yes, I said yes. So when we are having some chronic disease, then we should make the digestion as easy as possible so that the body can focus more on self healing. ওকে, তো যদি আমাদের কোনো অসুস্থতা থাকে তো তখন আমাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যথাযথভাবে হজম হচ্ছে কিনা, যাতে করে আমাদের সেলফ হিলিং সিস্টেমটা ভালোভাবে কাজ করতে পারে। So yes. Yes, bro. Yeah. So one of the points we discussed just now about making digestion easy
is that avoid eating heavy food late in the night. তো আমাদের এই হজম প্রক্রিয়াটাকে শক্তিশালী করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে রাতে খাবার গ্রহণ পরিত্যাগ করা উচিত। Okay, then the next thing that we should do is that we should go to bed early. We should avoid waking up late in the night, like 11 o'clock or 12 o'clock. We should generally avoid. হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত, এবং যেমন 11টার দিকে 12টার দিকে এভাবে এত মধ্যরাতে ঘুমানো উচিত নয়। Because if we wake up very late in the night, see, we stay awake late in the night at 12 o'clock or these very late hours, then the body again cannot focus on self-healing properly. তো যদি আমরা মধ্যরাত পর্যন্ত জেগে থাকি, তো তখনও যে আমাদের বডির যে সেলফ হিলিং সিস্টেম সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়। So because in the middle of the night, if we are doing other activities, then the energy of the body gets diverted to these other activities, so it will not be able to do self-healing properly. তো যদি আমরা মধ্যরাত পর্যন্ত জেগে থাকি এবং সে সাথে অন্য কাজকর্মে ব্যস্ত থাকি, তো শরীর ওই সমস্ত কাজকর্মের জন্য শক্তি খরচ করে, কিন্তু হজম প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যে শক্তি প্রয়োজন সেটা সরবরাহ করতে পারে না। সেলফ হিলিং সিস্টেমটাকে শক্তিশালী করার জন্য সেখানে শক্তি প্রয়োগ করতে পারে না। So it is good to generally go to bed early and wake up early. তো সবচেয়ে ভালো হয় যে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। So this practice is good for health as well as for devotional service. And this practice is good for health and okay. So এই ধরনের অনুশীলন স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের ভক্তি জীবনের জন্য ভালো, উত্তম। Okay. Then another third point is we should drink sufficient water every day. তো তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, জল পান করতে হবে। So our body is generally made up of 60% to 75% of water. আমাদের শরীর সাধারণত 60 থেকে 70 ভাগ পানি দিয়ে আমাদের শরীরে 60 থেকে 70 ভাগ পানি দিয়ে তৈরি। Is made of, no? Is made of. Yes. Okay. Yeah. So naturally we need to maintain that water balance by drinking enough water. সেজন্য ওই পানির যে ভারসাম্য, সেই পানির ভারসাম্যটাকে সঠিক ঠিক টিকে রাখার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতেই হয়। So either we should make sure that our food has got a lot of water content, or we should drink lot of water throughout the day. কি বলছেন? ফুডে ওয়াটার কন্টেন্ট বেশি থাকতে হবে অথবা বেশি প্রয়োজন। ও, তো আমাদেরকে এমন সব খাবার খেতে হবে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল থাকবে, আর যদি সেটা না হয় তাহলে বিকল্প হিসেবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে এটাকে পুষিয়ে আনতে হবে, ব্যালেন্স আনতে হবে। So when we are eating some dry food, like for example either chapati or kachori or samosa or bread or pizza or cake, these are all dry items. So when we are eating more dry items, then we should make sure that we are drinking lot of water to compensate for the dryness. তো যে সমস্ত খাবার যেমন পিৎজা, তারপর চাপাটি, যেগুলো শুকনো খাবার, তো কেক, তো এগুলো হচ্ছে শুকনো খাবার। তো যদি আমরা এই সমস্ত শুকনো খাবার গ্রহণ করি, তাহলে যেহেতু এখানে ওই সমস্ত শুকনো খাবারে পানি কম রয়েছে, সেজন্য এই ঘাটতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। So in the young age, generally there is more water content in the body, so the body will somehow manage even if we eat a lot of dry food. যদি আমাদের শরীরে যদি পানির ঘাটতি না থাকে, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করি, তো সেই অবস্থায় যদি আমরা অনেক পরিমাণ শুকনো খাবার খাই, তাহলে কোনো সমস্যা হবে না। So
when we drink sufficient water, then the water also acts like a detoxifier. It will clean up the digestive system. হ্যাঁ, তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি খাই সেটাও কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে সহায়তা করে। So another now that we are talking about drinking water, I will explain when we should drink and when we should not drink water. যেহেতু আমরা পানি পান নিয়ে আলোচনা করছি, তো আমি এখন আলোচনা করব যে কখন পানি খেতে হবে আর কখন পানি খাওয়া উচিত নয়। So we should not drink water immediately after prasadam. আমাদের পানি পান করা উচিত নয়, মানে প্রসাদ পাওয়ার পরে আমাদের পানি পান করা উচিত নয় তৎক্ষণাৎ। Yeah, this is because when we drink water immediately after food, that water will destroy the digestive fire in our stomach. আমরা যদি ঠিক খাওয়ার পরপরই যদি পানি পান করি, তো সেটি আমাদের যে জঠরাগ্নি আছে সেই জঠরাগ্নিকে নিভিয়ে দিতে পারে। And because the water will extinguish the digestive fire, the digestion will not happen properly. তো যদি আমাদের সেই জঠরাগ্নি যদি নিভে যায়, তাহলে আমাদের যে হজম প্রক্রিয়া সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে, ভালোভাবে কাজ করবে না। So when we drink water immediately after food, then the digestive fire is destroyed. So we should drink water 1.5 hours, either 1 hour or 1.5 hours after we have our meals. তো সেজন্য আমাদের উচিত খাওয়ার পরে, কোনো কিছু খাওয়ার পরে হয় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে পানি পান করা। Yeah, this is because after 1.5 hours, whatever food we have eaten, it will get converted into a semi-solid form. It will get converted into a juice kind of form inside the digestive system. তো কেননা ওই 1.5 ঘন্টা পরে ওই আমরা যে খাবার 1.5 ঘন্টা পূর্বে যে খাবারগুলো খেয়েছি সেগুলো মানে একটা জুস আকারে হয়ে যায়, অনেকটা মানে সেমি হালকা কিছু সলিড থাকে, শক্ত, মানে সেগুলো একটু জুসের মতো হয়ে যায় আমাদের শরীরে, মানে নারী স্টোমাকে, পাকস্থলীতে। So now for forming that fluid, that juice, the body requires lot of water. So at that time we should supply enough water. তো যেহেতু এগুলো জুসে পরিণত হয় এবং সেই জুসে পরিণত হওয়ার জন্য অনেক পানি খরচ হয়েছে, তো সেই পানির ঘাটতি পূরণ করার জন্য আমাদের তখন সেই 1.5 ঘন্টা পরে পানি পান করা উচিত। And then this juice gets absorbed by the body into the blood and it nourishes the body. এবং এই জুসটি আমাদের শরীরে রক্তে মিশে যায় এবং আমাদেরকে পুষ্টি সাধন করে, আমাদের শরীরকে পুষ্টি দেয়। So that means when we are very sick and when we are having a lot of diseases, then we should reduce dry food and drink more water. তো সেজন্য আমরা যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, তো ওই সময়ে শক্ত খাবার, ড্রাই ফুড, শক্ত খাবার পরিহার করা উচিত। শুকনো খাবার পরিহার করা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। Okay, so then we should when we are drinking, if we are drinking water before food, then again we should drink at least 45 minutes before the prasadam. তো আমাদের যদি পানি পান করতেই হয় মানে খাবারের পূর্বে, সেটাও করা উচিত আধা ঘন্টা আগে ন্যূনতম। 45 minutes. You said 45 minutes, right? Or 30 minutes? Okay, 45 মিনিট পূর্বে পানি পান করা উচিত। Because if you drink water just before food, then again that water will destroy the digestive fire and whatever we eat after that will not be properly digested. তো আমরা যদি পানি পান করেছি এবং এর পরপরই সঙ্গে যদি আমরা কোনো খাবার খাই, তো সেখানে কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমাদের যে হজম প্রক্রিয়া সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়।
জঠরাগ্নি নিভে যায়। And if we want to drink water after food, then we should drink hot water. Hot water is very good for digestion. So যদি খাবার খাওয়ার পরে পানি খেতেই হয়, সেক্ষেত্রে গরম পানি পান করা যায়, সেটা হজমের জন্য উপকারী। So drinking hot water after food is very good for digestion, and you will get a lot of relief after that. তো খাওয়ার পরপরই যদি আমরা গরম পানি পান করি, সেটা কিন্তু আমাদের হজমের জন্য খুব বেশি ভালো হয়। হ্যাঁ, ও, এবং সেটি আমাদেরকে রিলিজ করে, কি বলবো, মানে gives relief means or relief from what? Sorry? Relief from what? Generally, if you are having digestive problems, then drinking hot water immediately after food gives good relief to the digestive system. আচ্ছা, তো যদি আমরা এইভাবে যদি গরম পানি পান করি খাবার পরপরই, তো তাহলে তখনও আমরা একটা আরাম বোধ করব। Okay. So another method of releasing toxins from the body is by sweating, releasing a lot of sweat. আরেকটি পদ্ধতি হচ্ছে, আমাদের শরীরে যে বিষাক্ত দ্রব্য জমা হয় সেটা বের করার জন্য আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বের করা। So either by taking a walk in the sun or by doing some exercise, if we release sweat, then a lot of toxins inside the body come out through the sweat. তো আমরা যদি হয় সূর্যের মধ্যে কিছুক্ষণ সূর্যের মানে রোদে যদি আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারি, বা আমরা যদি কিছু হালকা অনুশীলন করতে পারি, তো এর মাধ্যমে যদি আমাদের শরীর থেকে যদি কোনো ঘাম নিঃসৃত হয়, তার মাধ্যমে কিন্তু ওই যে বিষাক্ত দ্রব্য যে জমা হয় টক্সিন, সেটা নিঃসরণ হতে। And the most wonderful method of self-healing and detoxification is fasting. এই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো বের করার আরেকটি খুব সুন্দর পন্থা হচ্ছে উপবাস থাকা। So according to Ayurveda, fasting is the best medicine. আয়ুর্বেদ অনুসারে উপবাসই হচ্ছে সবচেয়ে উত্তম ঔষধ। So because fasting will give rest to the digestive system, and it will allow the self-healing system to clean up all the toxins in the body. তো উপবাসের মাধ্যমে যে আমাদের যে হজম প্রক্রিয়া, সেটাকে একটু বিশ্রাম দেয় হজম প্রক্রিয়াটা, এবং সেই সাথে যে সেলফ হিলিং সিস্টেম যেটি আছে সেটাকে কার্যকর করার জন্য সময় দেয়। Of course, there are different types of fasts. So you could do Nirjal fast, or you could drink water, or you could take fruits. অবশ্য বিভিন্ন ধরনের উপবাস আছে। আপনি হয়তো নির্জলা থাকতে পারেন, আপনি হয়তো পানি খেয়ে থাকতে পারেন, অথবা সামান্য ফল খেয়ে থাকতে পারেন। So depending on how serious the disease is, we can do fasting at a proper level. তো আমাদের রোগ অনুসারে আমাদের উপবাসও সেই অনুসারে থাকা উচিত। So I will give an example in my own family about fasting. আমি এই বিষয়ে মানে উপবাস সম্পর্কিত কিছু জিনিস আমার পরিবারের ঘটনা থেকে আমি কিছু শেয়ার করব এই উপবাস সম্পর্কিত কিছু। So my father developed a skin disease with a lot of boils all over his hands and legs. আমার বাবা সারা শরীরে কিছু চর্মরোগ হয়ে আমার বাবার শরীরে কিছু চর্মরোগ হয়েছিল। And then those boils were filled with fluid, and whenever he used to move his hands or sit down, those boils used to burst and they used to burn a lot. Boils. I mean, boils means like pimple. No. It was a watery boil filled with fluid. So if you burst the boil, then some liquid will come out. Okay. আচ্ছা, ফোসকা জাতীয় কিছু, মানে আমাদের যে ফোড়া হয়,
ফোড়া জাতীয় কিছু ওনার শরীরে হয়েছিল, যে জাস্ট মানে এগুলো একটু নাড়াচাড়া করলে ওইখান থেকে পানি বের হয়ে আসে আর And জ্বলতো, and জ্বালাপোড়া করতো। and that liquid was flowing out through the surrounding skin, and it was creating infection and pus formation in his skin. এবং ওই যে ফোড়াগুলো থেকে যে সমস্ত পানি বের হয়ে আসতো সেগুলো যখন অন্য শরীরে লাগতো, তো সেখানেও কিন্তু সেটা ইনফেকশন হতো বা ওই ধরনের ফোড়াগুলো হতো ওই সমস্ত জায়গায়। And his hands and legs were decaying due to the infection. ও ডিকে, ওকে। তো এভাবে তার শরীরের ক্ষয় হয়ে যেত না, তার শরীরের হাত পা গুলো ক্ষয় হতে শুরু করে। Yeah, and then the doctors were very scared, and then they called it as some autoimmune disease. They labeled it as some autoimmune disease. Autoimmune disease, ওকে। তো ডাক্তাররা বেশ চিন্তিত হয়ে পড়লো এই ঘটনা দেখে, এবং এটাকে তারা নামকরণ করলো অটো ইমিউন ডিজিজ। Okay, this is when the body's immune system will attack. The body will attack itself. The body's immune system will attack itself. অর্থাৎ শরীরের যে ইমিউন সিস্টেম আছে, সে মানে ইমিউন হচ্ছে কি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা আপনি ক্ষতিগ্রস্ত হয় শরীরের মাধ্যমে। And everybody was saying that he was 80 years old, so everybody was telling that this will take many years to heal. তো যেহেতু তার বয়স 80 বছর ছিল, তো অনেকেই বলাবলি করছিল যে এই রোগটা তাকে সারতে অনেক দিন লেগে যাবে। So but then what we did was I made him do for 4 days I made him eat only fruits and drink lot of water. So fruit and water fasting for 4 days. আমি যেটা করেছি, তখন আমি টানা 4 দিন ধরে শুধু ওনাকে ফল খাইয়েছি এবং সে সাথে পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করিয়েছি। So in 4 days almost more than half the boils and infections were gone, disappeared. তো এভাবে ঠিক 4 দিন পরে, 4 দিনের মধ্যেই এই সমস্ত ফোড়াগুলো প্রায় অর্ধেক সরে গিয়েছিল। Okay, and after that the next 5 days I told him to do fruit and vegetable diet in the morning and evening, and very small quantity of grain in the afternoon. তো এর পরের 5 দিন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কিছু ফল এবং সবজি উনাকে সকালে খেতে দিতাম। সকাল, is that only for morning or evening, the fruits and vegetables? So, yeah, fruits in the morning and vegetable soup in the evening, and small quantity of grains in the afternoon, rice. Okay, so পরের 5 দিন আমি যেটা করেছি যে ফল খাওয়াইছি সকালে, এরপরে ভেজিটেবল স্যুপ মানে সবজির স্যুপ খাওয়াইছি সন্ধ্যায়, এবং কিছু শস্য দানা খাওয়াইছি বিকেলের দিকে। So and then I gave him about 2 or 3 Ayurvedic medicines. এবং সেই সাথে 2-3টা আয়ুর্বেদিক মেডিসিনও খাওয়াইছি, ওষুধও দিয়েছি। So this he did for another 5 days. এবং এভাবে যিনি আরো 5 দিন কাটালো। So after that at the end of this 12 days or 13 days, that the skin was completely fine. The disease, the problem was completely gone. তো এইভাবে 12 থেকে 13 দিনের মধ্যে তার যে শরীরের যে ফোড়া জাতীয় যে প্রবলেমগুলো ছিল সেটা চলে গিয়েছিল সম্পূর্ণরূপে। So during the first 4 days of fruit fasting, almost 50% was gone of the problem. তো প্রথম 4 দিনে এরকম শুধুমাত্র ফল খেয়ে থাকার মাধ্যমে 50% এই সমস্যা চলে গিয়েছিল। And the next 5 or 6 days with some small meals and some Ayurvedic medicine, the remaining 50% was gone. এইভাবে বাকি দিনগুলো বাকি 5 থেকে 6 দিন এই সমস্ত সবজি, তারপরে গ্রেইনস, বিনস, আচ্ছা শিম, এটা কি গ্রেইন বলেছিল নাকি শিম বলেছিল? Did you say grains or beans?
গ্রেইনস বলছে। তো কিছু সবজি, শিম, সরি শস্যদানা, ফুল এবং কিছু মেডিসিন এভাবে দেওয়ার মাধ্যমে উনি ভালো হয়ে গেছিলেন। So that means now Ekadasi fasting is very good for devotional service and also for health. তো এই জন্য একাদশীতে উপবাস থাকা সেটি যেমন ভক্তি জীবনের জন্য উত্তম, সে সাথে স্বাস্থ্যের জন্য উত্তম, সুস্বাস্থ্যের জন্য উত্তম। So our acharyas have designed our lifestyle in such a way that we can have good health and also progress spiritually. আমাদের আচার্যগণ এর জন্য এমন ভাবে আমাদের পারমার্থিক বিষয়গুলো সাজিয়েছেন যাতে করে আমরা স্বাস্থ্য এবং ভক্তি জীবন উভয়ই অগ্রসর হতে পারি, ভালোভাবে উন্নতি করতে পারি। So in the next few days we will be discussing a lot about this fasting and detoxification. তো পরবর্তী সেশনগুলোতে আমি এই উপবাস থাকা নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব এবং সে সাথে যে এই বিষাক্ত দ্রব্যগুলো কিভাবে আমরা শরীর থেকে নিঃসরণ বের করে দিতে পারি, আরো বিভিন্ন পন্থা সম্পর্কে আমরা আলোচনা করব। Because now I will just explain why this fruit and water diet helped my father so much. কেননা আপনারা শুনেছেন যে কিভাবে শুধুমাত্র ফল এবং ফ্রুটস এন্ড ওয়াটার পানি পান করার মাধ্যমে আমার বাবার সমস্যাটা সমাধান হয়েছে। This is because generally fruits are very easy to digest. So আর এটার কারণ হচ্ছে যে সাধারণত ফল খুব দ্রুত হজম হয়ে যায়। So naturally the body can focus more on the self healing, the healing. আর এজন্য আমাদের শরীর বিশেষভাবে সেলফ হিলিং সিস্টেম যেটা আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তো সেটিতে মনোযোগ স্থাপন করে। And also fruits are very good in detoxification. They clean up the digestive system very nicely and throw out the toxins. এবং ফল খাওয়ার মাধ্যমে আমাদের যে বিষাক্ত দ্রব্য জমা হওয়ার কথা সেটি কিন্তু জমা হয় না, সেটা বরঞ্চ শরীর থেকে বের হয়ে যায়। So these fruits were helping the self healing system in throwing out the toxins. তো এভাবে ফল খাওয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে এই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো বের হয়ে যায় এবং বিষাক্ত দ্রব্য যাতে জমা না হয় সে বিষয়ে সাহায্য করে। And also he was drinking a lot of water, so the water was also helping in cleaning the throwing out the toxins. এবং সে সাথে তিনি পর্যাপ্ত পরিমাণ জলও খাচ্ছিল, সেটিও এই ডিটক্সিফিকেশন বা বিষাক্ত দ্রব্যগুলো বের করার জন্য সহায়তা করছিল। So next few classes we will discuss a lot about how to do this detoxification and various types of fasting. তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব যে কিভাবে এই ডিটক্সিফিকেশন প্রসেসটা সুন্দরভাবে করা যায় এবং কিভাবে আমরা উপবাস থাকতে পারি, বিভিন্ন ধরনের উপবাস থাকতে পারি বিভিন্ন ভাবে। And then this detoxification and fasting, it has to be slightly modified depending on whether what type of body imbalance we are having. Okay. Yes, bro. Can you please repeat? Oh yeah. So this detoxification, this fasting has to be slightly modified based on what type of imbalance we are having in our body. তো আমাদের শরীরে আমরা কি ধরনের ভারসাম্যহীনতায় ভুগছি সেটার উপর বেস করে আমরা এই ডিটক্সিফিকেশন পন্থাগুলো বিভিন্নভাবে স্লাইটলি এটা কি বলবো একটু এদিক সেদিক করে ইউজ করা যাবে। অর্থাৎ ডিটক্সিফিকেশন অনেক পন্থা আছে, তো এই ডিটক্সিফিকেশন পন্থাগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের শরীরের প্রয়োজন অনুসারে বা ভারসাম্য অনুসারে। So when these toxins are accumulated in the body, they will create various types of imbalances in the body. যদি এই সমস্ত বিষাক্ত দ্রব্যগুলো
জমা হয় আমাদের শরীরে, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। So these imbalances are of three types: Vata, Pitta, and Kapha. এই শরীরের যে এই ভারসাম্যহীনতা, এটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: বাত, পিত্ত এবং কফ। Yeah. So depending on which type of imbalance is created in the body, we have to slightly modify the fasting and detoxification. তো কোন ধরনের ভারসাম্যহীনতায় আমরা ভুগছি সেটার উপর বেস করে আমরা এই ডিটক্সিফিকেশন বা বিষাক্ত দ্রব্যগুলো কিভাবে বের করা যায় সেই পন্থাগুলো ব্যবহার করতে হবে। So in the next few classes, we will also understand what these three types of imbalances are, that is Vata, Pitta, and Kapha. তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব যে এই ভারসাম্যহীনতাগুলো কি কি, যেমন বাত, পিত্ত, কফ, এই সমস্ত জিনিসগুলো কি বা কিভাবে আমাদের শরীরকে ভারসাম্যহীন করে তোলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। So and then we will try to understand what type of diseases are created by these imbalances, Vata, Pitta, Kapha. এবং এই বাত, পিত্ত, কফের ভারসাম্যহীনতার কারণে যে কি কি ধরনের রোগ হতে পারে আমাদের শরীরে সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব। So that so depending on our disease, we can correct the imbalance by doing the appropriate type of detoxification. তো যখন আমাদের কোনো রোগ ব্যাধি হবে, তো সেই রোগ ব্যাধি অনুসারে আমরা এই বাত, পিত্ত, কফকে আমরা ভারসাম্য অবস্থা নিয়ে আসতে পারি। Okay, so I will just give one or two examples. Like for example, this Parkinson's disease. It is a disease where the hand is always, the body parts are always shaking like this. So that is created by Vata imbalance. তো আপনার পার্কিনসন ডিজিজ রোগ শুনেছেন, যে হাতগুলো এভাবে শেক করে, এভাবে নড়াচড়া করে, হ্যাঁ, কাঁপতে থাকে। তো এই যে এই পার্কিনসন রোগটা হয় বাতের ইমব্যালেন্স, বাতের কারণে হয়, মানে বাতের একটা ভারসাম্যহীনতার কারণে হয়। And then the skin disease which my father was having, that is an example of a Pitta imbalance. তো আমার বাবা যে চর্মরোগ, আমার বাবার শরীরে যে চর্মরোগ হয়েছিল, সেটি কিন্তু পিত্ত রোগের ভারসাম্যহীনতার কারণে হয়েছে। So সরি, পিত্ত ভারসাম্যের কারণে হয়েছে। And if we are having some congestion in the chest, the lot of mucus and phlegm in the chest, so that is an example of a Kapha imbalance. তো যদি আমাদের বুকে অনেক সময় কফ জমা হয়, and cough, congestion in the chest, what cough and A lot of mucus and phlegm. Mucus and phlegm. Yeah, mucus, lot of mucus in the chest. ওকে, মানে যখন মানে আমাদের বুকের মধ্যে এরকম কফ জাতীয় কিছু জমা হয়, সেটার কারণ হচ্ছে কফের ভারসাম্যহীনতার কারণে। Okay, so in the next few classes we will discuss about all these different types of imbalances and diseases, and how we can heal them with the help of fasting and detoxification. তো পরবর্তী ক্লাসগুলোতে যে আমরা এই ভারসাম্যহীনতার কারণে যে রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেগুলো আমরা কিভাবে এই যে ডিটক্সিফিকেশন বিভিন্ন যে পন্থাগুলো আছে সেই পন্থাগুলো ব্যবহার করতে পারি এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। And in some severe cases we will also discuss what type of Ayurvedic herbs or medicines can be taken to speed up the healing. এবং বিভিন্ন যদি কোনো সিরিয়াস কোনো রোগ থাকে, মারাত্মক কোনো রোগ থেকে থাকে, তো সেক্ষেত্রে কি কি আয়ুর্বেদিক ওষুধ খাওয়া যায়, তো সে সম্পর্কেও আমরা আলোচনা করব। Okay, so now I think it is only 5 minutes left. So any questions based on what we covered today? তো মাত্র 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। সরি, আসলে আমি ভালো অনুবাদ করতে যাই না, এই মানে সরাসরি ভাবে, যদি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে আপনারা উত্থাপন করতে পারেন।
কোনো প্রশ্ন আছে প্রভু? হ্যাঁ, হরে প্রভু। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। কোন সময়ে ফল খেলে ভালো হয়? Okay, so when we can take the fruits? I mean, what is the best time for Okay. taking fruits? Okay, that I will discuss later, but generally best time is in the morning. তো আমি এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে যদিও আলোচনা করব, তবে এতটুকু বলে রাখি যে সর্বোত্তম সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালে, ফল খাওয়ার সময় হচ্ছে উপযুক্ত সময় হচ্ছে সকালে। But one important point is that fruits should you can take fruits later in the afternoon also, but the important point is that fruits should be taken in empty stomach. আপনি ফল বিকেলের দিকেও খেতে পারেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে ফল খেতে হবে খালি পেটে। So if we take the fruits after food, then the fruits will not digest properly and it will become toxic. Instead of healing, it will add to that. It will create more disease. তো আমরা যদি খাবার খাবার পরই যদি ফল খাই, তাহলে সেটা তো আমাদের শরীরের কোনো ভালো বিষাক্ত দ্রব্য জমা করবে। Yes, bro. আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, ফল খাওয়ার কতক্ষণ পরে সকালের প্রসাদ পাওয়া যাবে? So after taking fruits, so then exactly what time? I mean, after taking fruits, immediately should we take the fruits, or just how long should we wait for taking another food? I mean, after prasadam or before prasadam? Before prasadam, like after taking fruits, how long should we wait for taking another food? Okay, 1 hour. তো 1 ঘন্টা ওয়েট করতে হবে, ফল খাওয়ার পরে 1 ঘন্টা ওয়েট করতে হবে, এরপরে আমরা বাকি খাবারগুলো খেতে পারি। 1 hour before prasadam. খাবার খাওয়ার 1 ঘন্টা আগে আমরা ফল খেতে পারি। আর যদি বিকালে ফল খেতে চাই, প্রসাদের কতক্ষণ পরে ফল খাওয়া যাবে? So if we take fruits in the afternoon, so then after taking prasadam, how long should we wait? What is the interval for taking After prasadam, next fruits? 2 hours. 2 hours after, at least 2 hours after prasadam. Okay, তো 2 ঘন্টা বলছে, বিকেলে আফটার প্রসাদম। ওকে, বিকেলে খাবার খাওয়ার পরে 2 ঘন্টা ওয়েট করতে হবে ফল খাওয়ার জন্য, 2 ঘন্টা পরে আমরা ফল খেতে পারি। ওকে, হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, আমরা দুপুরে যে প্রসাদ পাই আর রাতে যে প্রসাদটা পাই, কোন দুপুরে আহারটা কি বেশি হলে সমস্যা হয় নাকি রাতের আহারটা বেশি হলে একটু সমস্যা হয়? কোনটা বেশি সমস্যা হয়? He's asking that you already mentioned that we should not take food at night, but but sometimes devotees take foods at night, and also they took food at noon also. So which one has which one can create much problem? Taking food at night will create more problem. If one takes excess food. Yeah, okay, but if anybody takes excess food, actually eat excess food at night, and yes, at night also, at noon also. Okay, generally excess food also creates problem, and food in the night also creates problem. তো যদি অতিরিক্ত খাবার খাওয়া হয় সেটাও সমস্যা সৃষ্টি করবে, এবং যদি রাতে খাবার হয় সেটাও কিন্তু সমস্যা সৃষ্টি করবে। Actually, most of our sannyasis in ISKCON generally they don't take heavy food in the night. আমাদের ইসকনের আমাদের অনেক সন্ন্যাসী কিন্তু রাতে কিন্তু ভারী খাবার খায় না। আচ্ছা, they don't take heavy foods, or they don't take any foods? Actually, most of them they don't take anything at all. Even if they eat something, it will be something very light like fruit or something like that. They will not take grains in the night. আচ্ছা, তো
অধিকাংশ সন্ন্যাসীরাই ওরা রাতের খাবারটা পরিহার করে, খায় না, কিন্তু যদিও বা খেয়ে থাকে তাহলে তারা হয় ফল খেতে পারে, না হয় সামান্য হালকা খাবার খেতে পারে, তবে তোর অন্যরা শস্য জাতীয় খাবারগুলো পরিহার করে। So, in fact, a few days back in our Bhakti Shastri class this year, some students were asking Bhaktivedanta Damodar Maharaj that sometimes we invite devotees in the evening and then we have prasadam. We invite outsiders also and then we have prasadam late in the evening. So what to do? So Maharaj was telling, okay, you feed the devotees, but you don't take, maybe you just take some fruit or some juice. You don't take grains. That's what Maharaj also said. তো মুক্তিশাস্ত্রে কিছু স্টুডেন্ট শ্রীমৎ ভক্তিদীপ দামোদর স্বামী মহারাজকে প্রশ্ন করেছিল যে মাঝে মাঝে আমরা অতিথিদের জন্য সন্ধ্যার সময় আমরা কিছু মানে প্রসাদের আয়োজন করে থাকি, তো সেক্ষেত্রে কি আমাদেরকে ওদের সাথে কি প্রসাদ খাওয়া উচিত? তো বলছে না, প্রসাদ মানে এই সমস্ত ভারী খাবার না খেয়ে হালকা জুস জাতীয় বা এই ধরনের ফ্রুট জাতীয়, ফল জাতীয় কিছু খাবার খেতে পারি আমরা। That is true. হরে কৃষ্ণ। আচ্ছা। আচ্ছা, আমরা রাতে কোনো কারণে যদি ওষুধ খেতে হয় যে বড়া পেটে, তাহলে আমরা কি খাবার খেতে পারি ওষুধ খাওয়ার জন্য? So if somebody has to take medicine, so in this case before taking medicine usually his his stomach should be full enough, isn't it? So in this case he must take foods. So what should he do? What kind of food? What kind of food he can take? Okay, that is because he has to take some allopathic medicines, right? Some Yes. in the night. Yes. Okay. So then he can take some very small quantity of grains and then immediately take hot water and take the medicine with hot water. So that hot water will somehow will digest the grains. But the grains should be small quantity, not large quantity. So we can take medicine, with hot water also. Yes. Generally, most allopathic medicines you can take with hot water. It doesn't matter. প্রভু ব্রজেন্দ্রনন্দ প্রভু বলছেন কি যে আমরা ওষুধ খেতে পারি, তবে সেই ক্ষেত্রে যদি মানে আমাদের তো খেতে হবে, তো সেক্ষেত্রে অল্প পরিমাণ কিছু ভাত বা অন্ন খেতে পারি, খাওয়ার পরে গরম জল খেতে হবে, এবং সে সাথে যদি ওষুধ খাওয়ার সময় সেটাও কিন্তু আপনি গরম জল দিয়ে খেতে পারেন, এটাই বলছে। মিথুন প্রভু বুঝছেন মানে প্রভু কি বলছেন? হ্যাঁ বাবু, ওকে, আই এম ক্লিয়ার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আমার জেনেটিক্স প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি উপবাস থাকতে পারি না, উপবাস থাকলেই আমার প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমার করণীয় কি? So he's asking that he has some genetics problem, so he usually he cannot take fasting. He cannot fast. So in this regard, what can he do? Yeah, actually there are various levels of fasting. So you can so fasting means you don't have to do complete nirjal. He can take fruits, you can take some vegetable soup or even vegetable juices. So there are with fruits and with vegetables you can and with soup and even salads you can manage. You don't have to do complete fasting. হ্যাঁ, তো আপনার যদি উপবাস থাকার ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে এখানে বিভিন্ন ধরনের উপবাস থাকার নিয়ম আছে। কেউ হয়তো নির্জলা থাকতে পারে, তো যদি আপনার ক্ষেত্রে নির্জলা থাকতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ফল খেতে পারেন অথবা সবজির জুস খেতে পারেন Then soup and salad. এবং অথবা সালাদও খেতে পারেন, স্যুপ এবং সালাদ এভাবে খেতে পারেন উপবাসের সময়। সুবল প্রভু হরে কৃষ্ণ, মানে প্রভুর আনসারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। প্রভু, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি কেউ ঘন ঘন খাবার খায়, অর্থাৎ ঘন ঘন ক্ষুধা লাগে, অল্প অল্প যদি ঘন ঘন খাবার খায়, সেক্ষেত্রে
একবার রাইস খাওয়ার পরে কি আবার রাইস খাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? হরে কৃষ্ণ। So if somebody used to take, if somebody is used to take foods frequently, so if he takes rice every time, so is that okay? Is that, I mean, yeah, is that okay for body? Every time means 2 or 3 times in a day rice. Is that what he's asking? No, like whenever, I mean, see, he takes food very frequent, like, after every, after 1 hour, 1 or 2 hours, so this is how he takes food frequently. So every time if he takes food, like grains, something like that, so is that okay? No, that is not okay. Actually, that was one more point which I wanted to cover. Generally, if we are taking grains, then we should leave at least 5 hours gap before taking grains again. But he takes a small amount of foods. He mentioned That is small amount of grain. small amount of grains. Yeah. No, actually, that is also not good, because even if it is a small amount of grain, generally when we eat meals, then the previous meal will still be digesting, and then again after 1 hour, if we take even a small amount of grain, that will again interfere with the digestive system. যদি আপনি আপনি ঘন ঘন খাবার একটা অভ্যেস আছে, তো সেটা যদি ভাত হয়ে থাকে, অন্ন হয়ে থাকে, ফ্রিকুয়েন্টলি যদি এভাবে যদি অন্ন খান, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট একটা গ্যাপ থাকা উচিত। আপনি এখন অন্ন খেয়েছেন, তো সো প্রভু, হাউ লং শুড ইউ ওয়েট ফর 5 hours. 5 hours? You said 5 hours. ওকে, তো আমরা অন্ন খাওয়ার পরে সেটা যতটুকুই হোক না কেন, আমরা যদি অল্প পরিমাণেও খাই, তো সেটা খাওয়ার পরে আমাদের ন্যূনতম 5 ঘন্টা অপেক্ষা করা উচিত পরবর্তী যে খাবারটা খাওয়ার জন্য, পরবর্তী grains নেওয়ার। পরবর্তী অন্নপ্রসাদ খাওয়ার জন্য। So in between, they can take fruits after 2 hours. Fruit and salad or anything which is very light, no problem. তো যদি কিছু খেতেই হয় ওই সময়, এর মধ্যে, তো সেক্ষেত্রে ফল 2 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর খাওয়ার 2 ঘন্টা পর এর মধ্যে ফল বা সালাদ এই জাতীয় হালকা কিছু খেতে পারে। ইয়েস, 2 ঘন্টা পর ফল অথবা সালাদ এই জাতীয় কিছু খাবার খেতে পারে। প্রভু, আমি সুবল প্রভু, বুঝতে পেরেছেন? ঘন ঘন অন্ন খাওয়া যাবে না, তবে সেক্ষেত্রে অন্ন খাওয়ার পরে 5 ঘন্টা গ্যাপ থাকতে হবে। আর এর মধ্যে যদি ক্ষুধা লাগে, তাহলে এরকম সালাদ, ফল, এই জাতীয় জিনিসগুলো খাওয়া যায়, এই জাতীয় খাবারগুলো খাওয়া যায়। প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। Hand raises one. হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরি বল। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, তো যা নিয়ম বললো সব অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা? যে রাত্রে খাওয়ার বিধিনিষেধ বা খাওয়ার সময় যে জল খাওয়া, বাচ্চাদের জন্য কোনো স্পেশালাইজড কোনো কিছু আছে কিনা? বা ফ্রুটস খাওয়া? Yeah, so you mentioned for only the adults, but what about the children? What about for the children? Those who are very small. So yeah, what should be their food habit? They're taking foods at night and they're taking water also at the same time. Oh, actually, you see these concepts, whatever I explained, it holds good for children also. The children means, are you talking about very small babies or children of 10? 3 years old. Oh, 3 years old. No, 3-year-old baby means it is different. They should drink. They should drink lot of milk first of all, and then they can eat. They can eat more actually, depending on their capacity. So for them, because they require nourishment, they are in the growing stage. They will need more grains. তো তাদের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই, কেননা ওই সময়ও তারা দুধ খেতে পারে, বা যত বেশি সময় ওরা খেতে পারে, কারণ ওরাও বাড়ন্ত অবস্থায় আছেন। তো সেই জন্য তাদের ক্ষেত্রে ওরা যখন ইচ্ছা তখন খেতে পারবে, কোনো সমস্যা নেই, শরীরের পুষ্টি সাধনের জন্য। হরে কৃষ্ণ। Hare Krishna. দুধ খাওয়ার উপযুক্ত সময় কখন? So what is the best time for taking milk? Taking milk. Okay. Yes. Milk, the best time is night.
প্রভু দুধ খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সর্বোত্তম সময় হচ্ছে রাতে। So this is one exception. Generally, we don't take meals in the night, but milk night is the best time. সো এটা একটু ব্যতিক্রম, যদি সাধারণত আমরা দুধ রাতে খাবো। রাতে খাই না, কিন্তু প্রকৃতপক্ষে দুধ খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে রাতে। This is because the enzymes that are required for digesting the milk, they are produced maximum during the night. হ্যাঁ, কি বলছে? সরি প্রভু। Enzyme, some digestive enzyme for digesting the milk. So they produce enzymes at night. Yes, yes. ওকে, সো সাধারণত দুধ যে এনজাইম তৈরি করে, তো সেটা ম্যাক্সিমাম তৈরি হয় রাতে। হজম প্রক্রিয়া যেটা যেটা ইজ দ্যাট গুড ফর ডাইজেস্টিভ সিস্টেম, দিস এনজাইম? No, that enzyme will digest the milk. আচ্ছা, তো দুধ থেকে যে এনজাইমটা তৈরি হয়, সেই এনজাইমটা আমাদের সেই দুধটাকে হজম করার জন্য সহায়তা করে ওই সময়ে রাতে। I mean, you mentioned that the enzyme that produces, so that will help to digest milk at night. That is what you said. Yes. Okay. Prabhu, Chinmay Prabhu, Hare Krishna Prabhu. হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। Yes. Redmi, I mean, এটা কি প্রবাল? প্রবাল হাত তুলেছে বোধহয়। হরিবল। হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ। জেনারেলি প্রভু বলছে যে কি রাতে না খাওয়ার জন্য, এটা তো আমরা অনেকের কাছেই শুনে থাকি, বাট সমস্যা এটা হচ্ছে আমরা যখন আমি যখন ট্রাই করেছি যে রাতে না খাওয়ার ব্যাপারে, তখন মানে একটা ওই অন্ন খাওয়ার পর একটা ওই মানে ঘুমের একটা থাকে, ঘুম আসে আর কি, এই তো একটু থাকে। তো আমার ব্যাপারটা হয়েছে, আমি দুই একবার যখন বিশেষ করে একাদশী বা দিন যখন অন্ন খাই না, তখন ঘুমটা কম হয়, মানে ঘুমটা আসতে দেরি হয় বা জন্য আর কি। বোধহয় সেটারই একটা অন্নের মধ্যে বেশি শর্করা বা অ্যালকোহলিক ইফেক্ট থাকে, সেই জন্য হয়তো। তো সেটার ব্যাপারে প্রতিকারটা চাচ্ছিলাম আর কি। So he said that he can sleep only after taking grains, but during I mean when he fasts, so that time he couldn't sleep immediately. Actually, it takes time. So in this regard, what is your opinion? What can he do For getting sleep? Yes, for getting sleep. Okay, that actually I will discuss when we discuss those three doshas, Vata, Pitta, Kapha. That time I will give some tips for getting good sleep. তো আমি এই বিষয়টা নিয়েও আলোচনা করব পরবর্তী সেশনগুলোতে, যে বাত, পিত্ত, কফ, যে তিনটা দোষ সম্পর্কে বলা হয়েছে, এই তিনটা দোষকে দোষের ভারসাম্য আনার মাধ্যমে কিভাবে আমরা সুন্দরভাবে ঘুমাতে পারি, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। So this topic will come later on. তো এই বিষয়টি আমরা পরবর্তীতে আসবে এই বিষয়টি। Yes, প্রভু। রূপম প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি সরাসরি প্রভুর সাথে একটু কথা বলি, সরাসরি। হ্যাঁ, প্লিজ। At first, I'd like to thank you, Hare Krishna, Bhajendra Nandan Das Prabhu, for giving a greatest lecture about the lifestyle of devotees. I think that many devotees will help by taking your advice from this class. And when I doing the class, then I feel that prevention is better than cure. That is the main point. That how can we prevent our disease by changing our lifestyle? And so I think that specifically, I don't know about many things, specifically than fasting, how fasting helps our immune system. Whenever I know it, then I
doing fasting, and I also get many benefits by doing fasting. And once upon a time, I think that fasting, keeping fasting is very tough for us. But now I think that it's essential for every person to keep fasting. So I know it, but many person didn't know it. It's like it's bad. And I also knew many things by doing this lecture. And specifically, I think that it's also help us if we have some problem, then we will communicate with you by email or any other person. If you're giving your email address to us, then I think that it will help us. And again, I also thanks from this group and from me for taking this class. And I also hope that you will continue this and helps to continue a better lifestyle of our diabetes. Hare Krishna. Hare Krishna. Thank you, Prabhuji. Thank you, Prabhu. Yeah. I think from tomorrow, maybe I should stop a little early and give more time for questions and answers. Yes, Yes, but before that, I think you should discuss about those dosas, Vata, Pitta, Kapha, and then frequently you can take questions. That would be better to give the answer. Otherwise, they will not understand, I think. It's my opinion, Prabhu. Prabhu, I also have a question. Oh, you Yes, are. is there any ratio between our weight and the amount of water we should take? Is there any ratio between the weight and the amount of water we should take? মানে বাংলা করে দাও। হ্যাঁ, আমাদের যে ওজন এবং সাথে আমরা যে পরিমাণ জল গ্রহণ করব এটার কি কোনো অনুপাত আছে? অনুপাত অনুযায়ী আমাদের জল গ্রহণ করতে হবে এরকম? মানে কতটুকু, how many liters we should take water? Okay. Actually, there is no fixed amount because this varies from person to person, because some people have more heat in their body, so they will need more water. And also it depends on the weather. Like if the weather is hot, like in summer, then again you will need more water. And if it is very humid, like I think in Bangladesh it must be very humid because it is sea coast, so again you will need more water. So it depends on the body constitution, it depends on the weather, and it also depends on the kind of food we are taking. Like if we are taking more dry food, that means we need more water to compensate for that. So there are many variables here. তো আমাদের শরীর যদি খুব গরম থাকে, আবার অনেক সময় খুব গরম পড়ছে, আমাদের সাধারণত বাংলাদেশের আবহাওয়া হচ্ছে হিউমিডিটি, মানে আর্দ্র থাকে, তো ওই সমস্ত ক্ষেত্রে, এবং অনেক সময় যদি আমরা শুকনো খাবার খাই, তো তখন ওইসব ক্ষেত্রে আমাদের বেশি বেশি করে পানি খাওয়া উচিত। এবং তার মানে এটা নির্ভর করছে আমাদের শরীরের উপর এবং আবহাওয়ার উপর, এবং আমরা কি খাবার খাচ্ছি সেটার উপর। So generally, yes, Mataji. Is taking excessive water is harmful? Excessive water. Taking excessive water is harmful. It is not harmful. Okay, excessive water, it will not do any major harm, but it will remove some electrolytes and salts from the body. It will some salts and electrolytes will come out through the urine. So it will reduce the amount of some minerals in the body. It will reduce some minerals. Yes. তো আমরা যদি বেশি একদম অতিরিক্ত পানি পান করি, তো সেক্ষেত্রে মূত্রের সাথে কিছু লবণ বেরিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের শরীরে খনিজ পদার্থের খনিজ দ্রব্য কমে যেতে পারে। Okay, but it is not a major problem. কিন্তু সেটা তেমন কোনো গুরুতর সমস্যা নয়। So yes. Okay. So yes. One last thing. So generally around 3 to 3.5 liters is okay for most people of water every day. But if you're having some chronic disease, or if the weather is very hot or something like that, then you will need much more than that. তো সাধারণত 3 থেকে 4 লিটার পানি পান করা যথেষ্ট, কিন্তু যদি আপনার কোনো মারাত্মক রোগ থাকে, তো তখন সেই ক্ষেত্রে আরো বেশি পানি পান করা উচিত। Okay, so sorry I took today we went a little extra time. So from tomorrow onwards I will try to finish early and give
more time for questions. I mean, from next Friday. Yeah. Sorry, for next Friday. Yes. Okay. দেবাশিস প্রভু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমরা সাধারণত বলি থাকি না, ভরা পেটে ফল, খালি পেটে জল। হ্যাঁ, এটা একটা কথা বলা হয়ে থাকে যে প্রভু বলছে যে সকালবেলায় ফল পেতে, তো আমরা অনেক সময় ভরা পেটে ফলের কথা বলি, এটুকু বলা। আবার আমার সময় এটা একটু অনেকে বলেন। ওকে, আপনি বলতে পারেন, প্রভুকে বলেন, সেটা ইংলিশে বলেন। হরে কৃষ্ণ প্রভু। There is a proverb in Bengali is that we should take fruit in a filled stomach and take water when your stomach is free from anything. So you are saying that we should take fruit in the morning, but in our proverb, ভরা পেটে ফল, মানে ভরা পেটে ফল, খালি পেটে জল। প্রভু, am I clear to you? What you're saying is that there is some particular festival where you are taking fruits after the meals. That is what you are saying? No, Prabhu. Actually, he's saying that, generally there is a saying that we should take food in, we should take khali pete jal, Empty stomach. Empty stomach. Yeah. So we should take water in empty empty stomach, and then fruits in full stomach. in full stomach. I mean, after taking taking meals, then we can take fruits. Yeah. That is there. But you are saying that we should take fruits in the morning, which is in an empty stomach. Yeah. So drinking water in empty stomach is very good, but fruits we should not take after food. Fruits should be taken in empty stomach only. You can take fruits in the afternoon also, but it should be in empty stomach after the lunch has digested, after 2 hours after lunch at least. Okay. Thanks, Prabhu. Hare Krishna. Hare Krishna, Prabhu. So you should not take fruits immediately after food. That's all. আমি মানে খাবার পরে সাথে সাথে পানি পান করা উচিত নয়। ফল খাওয়া উচিত। সরি, ফল খাওয়া উচিত নয় বলছে। আচ্ছা, মানে খাওয়ার পরে, ভারী খাওয়ার পরে সাথে সাথে ফল খাওয়া উচিত নয়, এমনকি পানিও খাওয়া উচিত নয়। হ্যাঁ প্রভু, দাদা বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমরা সাধারণত মেডিকেল টার্মে যেটা জেনেছি সেটা হচ্ছে পেট যখন খুব খালি থাকে তখন আমাদের অ্যাসিডিটির যে ঘনত্বটা খুব বেড়ে যায়, তখন সাধারণত অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেন যে তখন কিছু যদি কেউ খেতেও না পারে অন্তত জল খাওয়া উচিত। কিন্তু এখন তো আয়ুর্বেদ অনুসারে দেখতেছি এটা জাস্ট অপোজিট। তো এখন এই ব্যাপারে এটা কি, আর যে প্রভু আরেকটা হচ্ছে যে আমরা শুনেছি খালি পেটে ফল খেলে নাকি অ্যাসিডিটির খুব প্রবলেম হয়, অনেক জায়গায় শুনেছি। তো এখন এটার কি ব্যাখ্যা প্রভুর কাছ থেকে জানতে চাচ্ছি, খালি পেটে ফল খাওয়াটা কি আসলে ঠিক মানে কতটা, আমি এটা বুঝতে পারতেছি না জিনিসটা। Yes. So he said that there is a medical system. I mean doctors say that when we are in empty stomach, so that time some acid will be emitted from density of acidity. Okay, so density of acidity will grow up. So in this case কি বলছে পরে তুমি কি বলছো, মানে অ্যাসিডের ঘনত্ব বেড়ে গেলে তখন কি করতে বলেছে, বেশি খাবার খেতে বলছে এরকম? না, যখন আমাদের যখন পেট স্টোমাক যখন খালি থাকে তখন আমাদের বডিতে তো স্টোমাকে অলওয়েজ তো খুব হার্ড অ্যাসিড নিঃসরণ হচ্ছে, কিন্তু যখন কেউ কোনো কিছু খেতেও না পারে অন্তত ডক্টররা বলে যে 1 গ্লাস জল যদি খায় তাহলে বেটার হয়। কিন্তু প্রভু যেটা বলছে সেটা যদি না, আমরা খালি পেটে যাতে জল না খাই এবং অন্তত খাবার খাই এবং তারপরে যাতে গরম জল খাই, এটা একটা বিষয় বলেছে। আর এটা হচ্ছে যে খালি পেটে ফল খাওয়াটা, এটা ডক্টররা কিন্তু সাধারণত বলে যে খালি পেটে ফল খাওয়াটা নাকি খুব ভালো না,
কারণ ফলের মধ্যে এমনিতে অ্যাসিডিটি, তার উপর আমার খালি স্টোমাকে কিন্তু অনেক অ্যাসিড স্ট্রোক হয়ে থাকে। তো এটার কি জিনিসটা আমার মানে মাথায় আসতেছে না আর কি। আচ্ছা, Prabhu, he's saying that you are suggesting to take fruits in empty stomach, but they're just saying from the doctors that if we take fruits in empty stomach, already we are facing problem of acidity, some acidity problem there. No. But also, Acid is emanating always in the upper stomach. and also you are suggesting that if you take fruits at that time, so then that acidity can grow up, So in this case, what should he do? What you are saying from the Ayurvedic point of view, so that is different thing actually, Okay, so in empty stomach, acid is getting produced, and if we eat fruits, it is becoming worse. That's what he's asking. Yes. Okay. Fruits itself has some acids. Oh yes, Yes, fruits is have some acidity. Yeah. So if you are having acidity problem, then generally it is good to drink hot water. যদি আপনার অ্যাসিডের প্রবলেম থাকে তবে ভালো হয় গরম পানি খাওয়া। See, actually, acidity, this happens only for some people. The acidity basically happens because there will be some food particles that are stuck somewhere in the stomach, and then the stomach is producing more acid in order to digest those food particles. So অ্যাসিডিটি প্রবলেমটা হয় সাধারণত যে কিছু খাদ্যের মানে খাদ্য অংশ বা খাদ্য পাকস্থলিতে জমা হয়ে থাকে, আর যার কারণে ওইখান থেকেই অ্যাসিড সৃষ্টি হয়, নিঃসরণ হয়। So then hot water generally will clear up those food particles and it will reduce acidity. তো সাধারণত যদি আমরা গরম পানি খাই তখন সেই সমস্ত খাদ্য জমা হওয়া খাদ্য সেটি চলে যাবে এবং তখন অ্যাসিডিক প্রবলেমগুলো দূর হয়ে যাবে। Oh, Prabhu, I mean, did you get the answer? He already mentioned the question. Did you get the question, Prabhuji, properly? That he mentioned that in empty stomach, he's already facing problem of acidity. No acidity problem. Generally, we have some acids in our stomachs. In empty stomachs, it's always emanating. And you are telling to take fruits in empty stomach. So this is like adding more acids into existing acids in our stomachs. Okay. Yeah, so I understood that. So even for that, if you drink hot water, the hot water will help in digesting the fruit and also in clearing up the acid. তো এই ক্ষেত্রে যদি যেটা বলছে যে যদি গরম পানি খায়, সেই গরম পানির মাধ্যমে যে খাবারগুলো রয়েছে মানে যে অ্যাসিডের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আপনি চলে যাবে খাদ্য প্রক্রিয়াটা হজম করার মাধ্যমে। হ্যাঁ, yes bro. So I actually what I mentioned the answer, it is for this problem and also for general acidity problem. For both hot water will work. যাদের সাধারণ অ্যাসিডের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটি, এবং যাদের অ্যাসিডের প্রবলেম নেই কিন্তু এই যে অ্যাসিড সৃষ্টি হওয়া নিয়ে যে কনসার্নটা আপনারা করছেন সেটা সেই ক্ষেত্রেও এটি প্রযোজ্য। Okay, another good idea, if you are having a chronic acidity problem, then you can take some white pumpkin juice in the morning first in empty stomach, and then 1.5 hours after the white pumpkin juice, then you take fruit. This is another method, another way of handling acidity. তো যাদের অ্যাসিডের প্রবলেম আছে তো তারা সকালে করতে পারে কি যে খালি পেটে সাদা পামকিন মানে কুষ্মান্ড, ইজ দ্যাট পামকিন মিন্স কুষ্মান্ড? ওকে, কুষ্মান্ডের জুস খেতে পারে এবং দেন দে ক্যান টেক ফুড আফটার 1 hour you said 1.5 hours. ওকে, এরপরে 1 থেকে 1.5 ঘন্টার পরে আমরা খাবার খেতে পারি। হরে কৃষ্ণ, কুষ্মান্ড বলছেন প্রভু, বুঝে নেই বিষয়টা। কুষ্মান্ড আমরা যেটা আমাদের চাল কুমড়া মনে চাল কুমড়া গোল গোল লম্বা হয়ে চাল কুমড়া
So okay, Prabhu, it's already here 10:30. So actually, we are very sorry that we have taken your valuable time. 30 more minutes we have taken. We are so sorry. Yeah. And also, and also for the devotees, and devotees are still they are used to sleep at 10 mostly. So but it's now 10:30. So I'm so sorry for this late. And thank you, Brajendran Prabhu, for your wonderful instruction, wonderful lecture regarding this self-healing system. And so we are eagerly voting. Even devotees also saying that devotees give me, comments here that 1 hour is not enough. So we need more than 1 hour. So they are suggesting. So yeah, no, I think 1 hour is enough. But Prabhu said that Brajendran Prabhu said that he can continue for many days. That's not a big problem for We him. can have 2 classes. Yes. So thank you very much for your lecture, wonderful lecture. I especially Hare Krishna said to Nandan Das Prabhu and Dandavat Pranam to you. We are trying to fight, but everyone best of hard labor, but don't know how can we every day prosper in life and discipline in life. You can say everything, but today you excited our and more excited, not excited only, and bless me. In next time we can properly use this. Okay, Prabhu. Hare Krishna. Yeah, thank you. Panchakruta kripa sindhu pecha patitanam pavanebhyo Vaishnavebhyo namo namo. Hare Krishna. Thank you so much. Thank you so much. His grace Brajendran Prabhu ki jai. Hare Bol. Very good. Hare Krishna. Rajesh Prabhu ki jai. Vaishnava ki jai.